মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। উনার লেখালেখি এবং অ্যাক্টিভিজমকে প্রেরণা ধরে মুসলিম লীগের গোড়াপত্তন হয়। স্যার আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন, তার নাম ছিল অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স, যেটা একটা মিটিং এর স্থান হিসাবে নির্ধারণ করে 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহ আহসান মঞ্জিলকে। সেই মিটিং এ উপস্থিত 3000 ডেলিগেটের সভাপতিত্ব করেন দিল্লির উত্তরপ্রদেশে অবস্থিত মিরাটের নবাব ভিকারুল মুলক মোস্তাক হোসেন। সেই শাহবাগের মিটিং এ নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাবনা, যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের। মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে। এর সাথে ছিল 6 জন ভাইস প্রেসিডেন্ট, 1 জন সেক্রেটারি আর 2 জন জয়েন্ট সেক্রেটারি। সেক্রেটারি ছিলেন উত্তরপ্রদেশের বারহা গোত্রের সৈয়দ নবাব মহসিন উল মুলক। লীগের গঠনতন্ত্র বা সংবিধান, যেটাকে গ্রিন বুক বলা হইতো, সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী। তার ভাই মৌলানা শওকত আলীর সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে একজোট হইয়া। মোহাম্মদ আলী জিন্নাহ পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন, কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি। যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত। জিন্নাহ 1913 সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং 1916 সালে লখনৌয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা মিটিং এ উপস্থিত থাকেন, যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাহকে। জিন্নাহ কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন, মানে তখন জিন্নাহ কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন, দুই পার্টি করতেন, বুঝছাও। জিন্নাহ কংগ্রেস ত্যাগ করেন 1920 সালে ডিসেম্বরে। সেই লখনৌ মিটিং এ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিটমাট হয়ে একটা চুক্তি হয়, যেটা ইতিহাসে লখনৌ প্যাক্ট হিসেবে পরিচিত। এটার আর ডিটেলসে গেলাম না আর কি। মুসলিম লীগেও জিন্নাহ কিন্তু নাম কাওয়াস্তে সদস্য ছিলেন। মুসলিম লীগ শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে যাইতে পারে নাই, ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যায়। তখন রাজনীতিতে গান্ধীর আবির্ভাব হয়েছে, সবার চোখ কংগ্রেসের দিকে। এছাড়া লালা রাজপথ রায়, ভগৎ সিং মার্কা কিছু উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল। 1933 সালে মুসলিম লীগ আজকের জাতীয় পার্টির মতো বেশ কয়েক ভাগে বিভক্ত ছিল। জিন্নাহ ততদিনের রাজনীতি থেকে অবসর নিয়ে বিলাতে যে ব্যারিস্টারি প্র্যাকটিস করতেছেন, প্রচুর টাকা পয়সা কামাইতেছিলেন। মুসলিম লীগের এক ভাগের প্রেসিডেন্ট ছিলেন পেশোয়ারের ব্যারিস্টার মিয়া আব্দুল আজিজ। এদের গ্রুপের নাম ছিল আজিজ গ্রুপ। মানে আরেক ভাগের প্রেসিডেন্ট ছিল খান বাহাদুর হাফিজ হিদায়ত হোসেন। আওয়ামী লীগও কিন্তু 1975 পরে এরকম বেশ কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গেছিল। আওয়ামী লীগ হাসিনা, আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ রাজ্জাক। শফিক রহমান ভাই জায়জাদিনে লিখতেন আওয়ামী লীগ হারামি, হারামি মানে হাসিনার হা, রাজ্জাকের রা আর মিজানের মি, এই তিনটা মিলে আওয়ামী লীগ হারামি। আওয়ামী লীগ কলে প্রথম থেকে হারামি, জাত হারামি আর কি, সাচ্চা হারামি, কয়েক জেনারেশনের হারামি। তাইলে মুসলিম লীগ কেমনে খাড়া হইল? মুসলিম লীগের এই অবস্থা দেখে উত্তরপ্রদেশের লিয়াকত আলী খান লন্ডনে গিয়ে জিন্নাহর সাথে দেখা করেন। তারা বোঝান যে উনি যদি ভারতে ফিরে এসে মুসলিম লীগের হাল ধরেন, তাহলে আজিজ গ্রুপ আর হেদায়েত গ্রুপ উভয় আবার একত্র হবে, পার্টি একদম ইউনিফাইড হবে। আজিজ আর হেদায়েত গ্রুপের কাউন্সিল উভয় মতামত দেয় যে জিন্নাহ যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্র হতে রাজি আছেন। এর ফলে জিন্নাহ ভারতে ফিরে আসেন। 1934 সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে। সেইখানে জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্নাহ মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং 1947 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার আগ পর্যন্ত ওই পদে আসীন থাকেন। জিন্নাহ মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট আর নেতাদের লীগে রিক্রুট করা শুরু করেন। জিন্নাহর পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারত, এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত। বাংলাতে নবাব সলিমুল্লাহর ভাগনা কিন্তু ছিলেন খাজা নাজিমউদ্দিন এবং এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখেন। সবসময় মুসলিম লীগ ছিলেন, যদিও নাজিমউদ্দিন অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন, তেমন কোনো ইন্টেলেকচুয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি ছিল না, কোনোদিনই ছিল না। ব্যক্তি জীবনে অত্যন্ত অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই তাকে পছন্দ করতেন, আমাদের প্রফেসর ইউনূসের মতো। কারো সাথে নাই পাশে নাই। হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন, খেলাফত আন্দোলনে যুক্ত ছিলেন এবং একসময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন। উনি কলকাতাতে ট্রেড ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার ইউনিয়নগুলোর মধ্যে ওনার ব্যাপক জনপ্রিয়তা ছিল। নিজস্ব একটা পার্টি ছিল, নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি। তারপরে সোহরাওয়ার্দী তো বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল। জিন্নাহ সোহরাওয়ার্দীকে কনভিন্স করেন মুসলিম লীগে যোগ দিতে। এর ফলে 1936 সালে সোহরাওয়ার্দী তার পুরো দলবল নিয়ে বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লীগে যোগদান করেন। ওনাকে দলের সেক্রেটারি করা হয়। বাংলার আরেকজন বড় মুসলমান নেতা একে ফজলুল হকেরও নিজস্ব একটা দল ছিল, মানে শেরে বাংলা কৃষক প্রজা সমিতি, যেটা পরে কৃষক প্রজা পার্টি হয়। এরপরে 1937 সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলা প্রদেশে 250টার মধ্যে 120টা মুসলমান আসন ছিল সেপারেট ইলেকটোরেটের অধীনে, মানে মুসলমানরা মুসলমানদের ভোট দিবে, হিন্দুরা হিন্দুদের ভোট দিবে। এবং মাথায় দেখেন, এই যে মুসলমান হিন্দুর আলাদা ভোটাধিকার, এটাই দেশভাগের একটা কারণ। মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না, এটাই বোঝায়। এটা গোবিন্দ প্রামাণিক আলাদা ইলেকশনের কথা বলে না, হিন্দু মুসলমান,
এইটা যদি হয় তাহলে বাংলাদেশ আর একটা রাষ্ট্র থাকবে না, দুইটা রাষ্ট্র হয়ে যাবে। মাথায় রাখেন এটা। যাই হোক, এই প্রসঙ্গে আর বিস্তারিত আলাপে না যায়। তো এই 250টা আসনের মধ্যে কংগ্রেস পায় 54টা, মুসলিম লীগ পায় 40টা, কৃষক প্রজা পার্টি পায় 36টা, হিন্দু মহাসভা পায় 4টা। হিন্দু মহাসভা হচ্ছে বিজেপির বাপ আর কি। বাকি আসন স্বতন্ত্র প্রার্থী ক্ষুদ্র কয়েকটা দল যেতে। 250টা আসনের মধ্যে মেজরিটি পাইতে লাগে 126টা সিট, যেটা একক কোনো দলের ছিল না। কংগ্রেস বৃহত্তম দল হওয়ার পরও গোড়ামি করে মুসলিম লীগ অথবা ফজলুল হকের সাথে জোর করতে অস্বীকৃতি জানায়। এর ফলে ফজলুল হক তার পার্টি নিয়ে 1937 সালে মুসলিম লীগে যোগ দেন। তাকে সাথে সাথে বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লীগের প্রেসিডেন্ট করা হয়। সোহরাওয়ার্দী সেক্রেটারি থাকেন। মুসলিম লীগের এমপিরা তাকে বাংলার চিফ মিনিস্টার পদে সমর্থন করে, সাথে আরো অনেক স্বতন্ত্র প্রার্থী যোগ দেয়। এইভাবে আইনসভায় মেজরিটি আসে। শেরে বাংলা ফজলুল হক বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন। তার ক্যাবিনেটে 10 জন সদস্য ছিল, এর মধ্যে সোহরাওয়ার্দী ছিল বাণিজ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে। 1938 সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় একটা জনসভা করছিলেন উনি, সোহরাওয়ার্দী। সেইখানে শের বাংলা ছিল, সোহরাওয়ার্দী দুইজনে গেছিলেন। সেইখানে প্রথম সোহরাওয়ার্দীর সাথে তার বডিগার্ডের পরিচয় হয়। মুজিবের 38 সালে বয়স ছিল কত জানেন? 18 বছর। তার জন্ম 1920 সালে। লাড্ডাগড্ডা মুজিব পড়তো গোপালগঞ্জ মিশন স্কুলে ক্লাস 8-এ। 18 বছর বয়সে একজন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকে অথবা ভর্তি পরীক্ষা দেয়, অথচ মুজিব সেই বয়সে কোনো মতে ক্লাস 8-এ 10-এ পৌঁছে যেতে পারছে। এরকম মাল ছিল মুজিব। আর সে আবার জাতির পিতাও বটে। সেই জাতি খাইবে না তোকে পাশে বাড়ি মোগলেস খাইবে মারা। যাই হোক, তখনই মুজিবের সাথে সোহরাওয়ার্দীর আলাপ, এরপর চিঠি লেখালেখি শুরু হয়। মুজিব কলকাতায় মুভ করে পুরোদস্ত এবং সোহরাওয়ার্দী বডিগার্ড হিসেবে তার ক্যারিয়ার শুরু করে। এইভাবে মুসলিম লীগের আস্তে আস্তে ডালপালা গজাইতে থাকে। 1940 সালে লাহোরে মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয়। সেখানে লীগের সমস্ত মুসলমান নেতারা উপস্থিত থাকেন। যেহেতু ভারতবর্ষের 11টা প্রদেশের মধ্যে একমাত্র বাংলাতেই মুসলিম লীগের সরকার ছিল, তাই বাংলার মুখ্যমন্ত্রী ফজলুল হককে দিয়া ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করানো হয়। পাঞ্জাবে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও সেখানে মুসলিম লীগ এবং কংগ্রেস একদম পাত্তা পায় নাই। 1937 সালের নির্বাচনে পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি নামে একটা বড় দল ছিল, যেটা মেজরিটি আসন যেতে, এবং পাঞ্জাবের প্রথম চিফ মিনিস্টার হয় স্যার সিকান্দার হায়াত খান। স্যার সিকান্দার হায়াতের ছেলে শওকত হায়াত খান মুসলিম লীগের জিন্নার অনুসারী ছিলেন। ইউনিয়নিস্ট পার্টির সাথে মুসলিম লীগের পরে ব্যাপক গ্যাঞ্জাম হয়। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইলে দিল্লিতে ভাইসরয় একটা ডিফেন্স কাউন্সিল তৈরি করে, যেটা মুসলিম লীগ এবং কংগ্রেস অফিসিয়ালি বয়কট করে। মুসলিম লীগের নিষেধ থাকা সত্ত্বেও শেরে বাংলা সেই কাউন্সিলে মেম্বার হিসেবে যোগ দেন। শেরে বাংলা কিন্তু খুবই লোভী কিসিমের মানুষ ছিলেন, যেই জন্য যখন তাকে পদের লোভ কেউ দেখাইতো সেটা গিলতেন উনি। এরকম অসংখ্য উদাহরণ আছে। ফজলুল হক মানে শেরে বাংলা, একে ফজলুল হক, এই নামগুলা শুনলে কাইট হইয়া পড়ে যান না। এটা নিয়ে পরে সুযোগ পেলে আরেকবার আলাপ হবে। ফজলুল হকের উপর থেকে মুসলিম লীগের সমর্থন উঠে নেওয়ার পর হক সাহেব হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি আর কংগ্রেসের হিন্দু মেম্বারদের সাথে জোট কইরা আরো 2 বছর মানে 1943 সাল পর্যন্ত ক্ষমতা থাকেন। এইটারে হক মুখার্জি মন্ত্রিসভা বলা হয় ইতিহাসে, মানে সেকুলার হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা, তার মতো ইসলাম বিদ্বেষীর সাথে জোট কইরা হইলেও ক্ষমতায় থাকতেই হবে 2 বছরের জন্য হইলেও। এই হইতেছে শেরে বাংলা। এরপরে আসে 1946 সালের ফাইনাল নির্বাচন। ততদিনে সোহরাওয়ার্দী বাংলার মুসলিম লীগের সবচেয়ে এফিসিয়েন্ট এবং কর্মক্ষম নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। সেই নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেটের নির্বাচন। সেই নির্বাচনে মুসলিম লীগ ভারতবর্ষের মুসলমানদের সব আসনে প্রায় 90% আসন যেতে। বাংলাতেও ফজলুল হকের কৃষক প্রজা পার্টি একদম জয় বাংলা হয়ে যায়। শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সরকার কইরা 2 বছরের এক্সটেনশন পাওয়ার পুরস্কার পান উনি। পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টির কথা বলছিলাম না, অল্প কয়েকটা আসন যেতে মুসলিম লীগের বিপরীতে। সিন্ধু, যেখানে মুসলিম লীগ 1937 সালের নির্বাচনে একটা আসনও যেতে নাই, সেখানে প্রায় সব মুসলিম সিট এবার যেতে সরকার গঠন করে মুসলিম লীগ। এরপর শুরু হয় ভেজাল। বাংলাতে মুসলিম লীগের সবচেয়ে বড় অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর নেতা ছিল সোহরাওয়ার্দী, যার অক্লান্ত পরিশ্রমের ফলে মুসলিম লীগ বাংলাতে বিপুল জয়লাভ করে। সোহরাওয়ার্দী ব্রিটিশ বাংলার সর্বশেষ চিফ মিনিস্টার হয় এবং সরকার গঠন করে। এরপরে 1947 সালে পাকিস্তানের আবির্ভাব হওয়ার পর শুরু হয় ভেজাল। মুসলিম লীগের ভেতরেই ভেজাল। সে ভেজালটা কি? পদবি নিয়ে ভেজাল। যাই হোক, পাকিস্তান হওয়া এবং হিন্দু মহাসভা কংগ্রেসের চাপে বাংলাকে বিভক্ত করার পর পাকিস্তানে পূর্ব বাংলার প্রথম চিফ মিনিস্টার নির্বাচন করার জন্য পূর্ব বাংলার মুসলিম লীগের এমপিদের মধ্যে আবার একটা ভোট হয়। এর সাথে যোগ দেয় সিলেট জেলার 17 জন নতুন এমপি, যাদেরকে খাজা নাজিমুদ্দিন গ্রুপ এককভাবে ম্যানেজ করে ফেলে, সিস্টেম করে ফেলে। সোহরাওয়ার্দী দেশভাগের প্রশাসনিক কাজ, দিল্লি দৌড়াদৌড়ি, এগুলো কারণে সেই ব্যাপারে মনোযোগ আর এফোর্ট দিতে পারেন নাই। পশ্চিম বাংলার মুসলমান এমপি যারা সোহরাওয়ার্দীর সমর্থক ছিল, সোহরাওয়ার্দীর লোক ছিল, সোহরাওয়ার্দীর ক্যাডার ছিল, তারা ভারতের অংশে পড়ে যাওয়াতে এই নির্বাচনে অংশ নিতে পারে না। এর ফলে সোহরাওয়ার্দী খাজা নাজিমুদ্দিন গ্রুপের কাছে হারিয়ে যায় এবং পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার হন খাজা নাজিমুদ্দিন। বলছিলাম না স্যার সলিমুল্লাহর ভাগনা। এই ঘটনা ফলাফল ছিল সুদূর প্রসারী, বলা যেতে পারে পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনার সূত্রপাত ঘটে এই ঘটনা দিয়ে। কেন্দ্রে যে ক্যাবিনেট গঠন করা হয় লিয়াকত আলী খানের নেতৃত্বে, সেখানেও সোহরাওয়ার্দীকে কোনো ক্যাবিনেট পোস্ট দেওয়া হয় না। বাংলা থেকে ফজলুর রহমান নামে একজন অখ্যাত ব্যক্তিকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদ দেওয়া হয়। এই ফজলুর রহমান কে জানেন? এ হইতেছে সালমানের দরবেশ বাবা, সালমান এফ রহমানের বাপ।
সোহরাওয়ার্দী এই দুঃখে ক্ষোভে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানে না এসে কলকাতাতে থাকেন। এর ফলে শুরু হয় সোহরাওয়ার্দীর সাথে মুসলিম লীগের নেতাদের দ্বন্দ্ব। এর কয়েক মাস পরে 1948 সালে মুসলিম লীগ থেকে এবং পাকিস্তানের গণপরিষদ থেকে সোহরাওয়ার্দীকে বহিষ্কার করা হয়। পূর্ব বাংলা মুসলিম লীগ নতুন করে কাউন্সিল তৈরি করা হয়, কমিটি গঠন করা হয়, যেখান থেকে সোহরাওয়ার্দী গ্রুপকে ঢালাওভাবে বহিষ্কার করা হয়। মুজিবকে ওই একই সময় মুসলিম লীগের কাউন্সিল থেকে বহিষ্কার করা হয়। শুধু সোহরাওয়ার্দী না, তার বডিগার্ডকেও বের করে দেওয়া হয়। যেহেতু বাংলার মুসলিম লীগের কর্মীদের বিরাট অংশ সোহরাওয়ার্দীর সমর্থকের অন্ধভক্ত ছিল, তারা ন্যাচারালি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় না, ক্ষুব্ধ হয়। বাংলায় সোহরাওয়ার্দীর ক্ষুব্ধ সমর্থকরা একদম প্রথম দিক থেকে নাজিমউদ্দিন এবং পরে নুরুল আমিনের সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জ্বালার জন্য যা ইস্যু আছে সামনে সেটা নিয়ে এজিটেশন শুরু করে। এই সোহরাওয়ার্দী যে মুসলিম লীগের উপরে রাগ ঝাড়তেছে আর পূর্ব পাকিস্তানের সমস্ত এজিটেশনে কলকাতায় নাড়তেছে, সেটা সে আইয়ুব খানের কাছে ওপেনলি স্বীকার করছে। আইয়ুব খানের একটা বই আছে, ফ্রেন্ডস নট মাস্টার্স, এটা সে লিখে গেছে 25 পৃষ্ঠায়, পারলে পড়ে নিন, আমি আর পুরো বিষয়তে গেলাম না আর কি। খাজা নাজিমউদ্দিন কেমন মানুষ ছিলেন? খাজা নাজিমউদ্দিন একটা অপদার্থ কাইসিমের মানুষ ছিলেন। তার গ্রুপের তেমন কোনো কর্মী ছিল না। এই বিরাট সংখ্যক ক্ষুব্ধ কর্মী যারা পাকিস্তান আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল আর সোহরাওয়ার্দীর সমর্থক ছিল, তারা এরপরে মুসলিম লীগ থেকে বের হয়ে নিজেরা 1949 সালে সম্মেলন করে নতুন একটা দল গঠন করে। কি সেই দল? আওয়ামী মুসলিম লীগ। এইটা এর বাংলা অংশে সভাপতি করা হয় মাওলানা ভাসানীকে, যিনি পাকিস্তান আন্দোলনের সময় আসামে ছিলেন। অল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রেসিডেন্ট পদে স্বাভাবিকভাবে সোহরাওয়ার্দী সর্বসম্মতভাবে নির্বাচিত হন। ভাষা আন্দোলন থেকে শুরু করে পরের সমস্ত আন্দোলন ছিল মূলত নাজিমউদ্দিন নুরুল আমিন গ্রুপের বিরুদ্ধে সোহরাওয়ার্দী গ্রুপের ক্ষোভের বহিঃপ্রকাশ। আর বাম কমিউনিস্টরা ভারতের মদতপুষ্ট হয়ে এই সময় আওয়ামী লীগের কাঁধে ভর কইরা শুরু করে সমস্ত এজিটেশন এবং আন্দোলনে উস্কানি দিতে থাকে। ঠিক এখনকার সাথে মিলায় দেখেন, প্রফেসর ইউনূসকে বসান খাজা নাজিমউদ্দিনের জায়গায়, মিলে? যদি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার বানানো হইতো, যেটা তো প্রাপ্য ছিল আসলে, তাহলে উর্দু কেন, হিব্রুকে রাষ্ট্রভাষা করলেও কোনো আন্দোলন হইতো না। এবার লিখে দিতে পারি, সেটা হইলে পাকিস্তান জীবনও ভাঙতো না, ভারতের কোনো ষড়যন্ত্রের কাজে আসতো না, সব মাঠে মারা যেত, বাকি সব আজগুবি বয়ান কর্পূরের মতো ভ্যানিশ হয়ে যেত। কিছু সুটকা সুটকা মানুষ এদিক ওইদিকে একটু আওয়াজ তুললেও সোহরাওয়ার্দীর ক্যাডাররা তাদেরকে সাইজ করে দিত, মোকাবেলা করতো। হ্যাঁ, সোহরাওয়ার্দী নিজে তো বাংলা বলতো না, বলতেই পারতোই না। নিজে পশ্চিমবঙ্গের উর্দুভাষী মুসলিম ছিলেন, বাংলা দুই লাইন বলতেও পারতো না, লিখতেও পারতো না। উনার সমর্থকরা যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা নিয়ে এত মাতামাতি করলো, এটার পিছনে মূল কারণ হইতেছে বাংলা ভাষা প্রীতি না, সেটা হইতেছে নাজিমউদ্দিন নুরুল আমিন গ্রুপের সরকারের প্রতি তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। মুসলিম লীগ থেকে এত বড় কর্মী সমর্থকদের বাইর করে দেওয়ার ফলে বাংলা মুসলিম লীগ স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায়। এর ফলে 1954 সালে বাংলা প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনের আগে ফজলুল হক, যে এতদিন রাজনীতিতে চুপচাপ ছিলেন, মানে শেরে বাংলা ফজলুল হক, উনি আবার সরব হন। প্রথম নির্বাচনে মুসলিম লীগে যোগ দিয়া লীগের প্রার্থী হিসেবে মোকাবেলা করতে চান। পরে যখন দেখেন লীগের কর্মী সমর্থক একদম কমে গেছে, ঠিক তখনই বুঝতে পারে, চালাক মানুষ ছিল, ওই সময় ঠিক করে আওয়ামী লীগে যোগ দেবে। আওয়ামী লীগের প্রস্তাব লুকে নেয় এবং শেরে বাংলাকে তাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট করার প্রস্তাব দেয়। কেন্দ্রের সোহরাওয়ার্দী আর বাংলায় ফজলুল হক তাদের নেতা হবে, এরকম একটা সমঝোতা হয়ে যায়। তখন লীগের মধ্যে সেকেন্ডার একটা ভাঙন হয়, খুব ইন্টারেস্টিং। আপনারা ঘটনা শুনছেন কিন্তু বিস্তারিত হয়তো জানেন না। সোহরাওয়ার্দীর বডিগার্ডের গুন্ডামির গল্প, আসেন এটা শুনে দেখি। বাংলার চিফ মিনিস্টার নুরুল আমিনের সাথে মুসলিম লীগের আর একটা উল্লেখযোগ্য গ্রুপের গ্যাঞ্জাম মারামারি হয়, যার নেতা ছিল ফরিদপুরের ইউসুফ আলী চৌধুরী, ডাকনাম ছিল মোহন মিয়া। এই নামে উনি পরিচিত ছিলেন। মোহন মিয়া মুসলিম লীগ থেকে তার অবশিষ্ট কর্মী সমর্থক নিয়ে বের হয়ে হক সাহেবকে বুঝান যে মুসলিম লীগ আওয়ামী লীগ কোনোটাতে জোট দেওয়া উচিত হবে না, আমাদের নতুন একটা পার্টি করে আওয়ামী লীগের সাথে জোট করতে হবে। ফজলুল হককে যে যা বোঝায় উনি তাই বুঝেন, আর ওনার যেখানে লাভ সেখানে উনি যান। মোহন মিয়ার বুদ্ধিতে মুসলিম লীগের অবশিষ্ট কর্মীরা ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি নামে একটা নতুন পার্টি গঠন করে। এরপরে কৃষক শ্রমিক পার্টি আর আওয়ামী লীগের মধ্যে যুক্ত ফ্রন্ট গঠন করা হয়, সাথে আরো দুই একটা সুটকা সাটকা পার্টি এসে যোগ দেয়। স্বাভাবিকভাবে 54 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মুসলিম লীগ ভ্যানিশ হয়ে যায়। তবে যুক্ত ফ্রন্টও বেশি দিন টেকে নাই, হক সাহেবের এখানেও গুটিবাজি করে এবং আলটিমেটলি আওয়ামী লীগ আর কৃষক শ্রমিক পার্টির মধ্যে জোট ভেঙে যায়। তাদের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করে। তার ফাইনাল আউটকাম হচ্ছে 1958 সালে ঢাকাতে সংসদের ভেতরে দুই দলের মারপিট হয় এবং ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটায় হত্যা করা হয় পার্লামেন্টের মধ্যে। এবং এই মারামারিতে সোহরাওয়ার্দীর বডিগার্ড অংশ নেয় শঙ্কর মাছের লেজের চাবুক নিয়ে। তার ব্যাগের মধ্যে এটা সবসময় থাকতো, হ্যাঁ সবসময় থাকতো আর কি, হ্যাঁ বেডরুমও থাকতো। এটা দিয়ে আবার বিডিএসএম ইউজ করতো কিনা জানি না, বিডিএসএম কি গুগল করেন, সবকিছু কয়া দেওয়া যাবে না। যাই হোক, মুসলিম দিক থেকে কর্মী সমর্থক নেতাদের এই দুই দফা ভাঙনের ফলে দলটা একদম নিঃশেষ হয়ে যায় এবং এটাই তাদের বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ।